জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে নেপালের সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা আমেরিকা, চীন এবং ভারতের মধ্যে একটা তীব্র ভূরাজনৈতিক লড়াইয়ের সূচনা করেছে। কমিউনিস্ট চীনের ভরসা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালাতেই নেপালের ওপর থেকে চীনের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে গেছে। অন্যদিকে আমেরিকা তার ঘুঁটি কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বালেন শাহের নেতৃত্বে নেপালে গণঅভ্যুত্থান ঘটিয়ে নেপালের রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি নিয়ে নিয়েছে। আর ভারতের আস্থা ঐতিহ্যগতভাবে রাজতন্ত্রে আর হিন্দু রাষ্ট্রে ছিল, এখনও তাই আছে। তাই প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকেই ভারত এখন এই ভূরাজনৈতিক দ্বন্দ্বে নতুন চাল হিসাবে ব্যবহার করছে। সব মিলিয়ে নেপাল আজ ভারত, চীন এবং আমেরিকার ত্রিমুখী টানপোড়েনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লড়াই কি কেবল নেপালের আভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, নাকি ভারতের চারপাশে অস্থিতিশীল অবস্থা তৈরি করে ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলার একটা মার্কিন প্রচেষ্টা? নাকি ভারত নয়, আমেরিকা নেপালকে হয়তো ব্যবহার করে চীনকে ঘিরতে চাইছে? কারণ আমরা দেখেছি বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রতিটি জায়গাতেই সেম কায়দায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো নেপালকে ঘিরে আমেরিকা, চীন এবং ভারতের এই ত্রিমুখী সংঘর্ষের পেছনে আসল খেলাটা কি, চীনকে ঘিরে আমেরিকার ভূরাজনীতি কতটা কার্যকর, আর ভারতের জন্য এর প্রভাব কতখানি গুরুতর হতে পারে। ভিডিওটা যেহেতু খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে করা, তাই অনুরোধ করব ধৈর্য নিয়ে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু থেকে শুরু করি নেপালকে ঘিরে আমেরিকা, চীন ও ভারতের ত্রিশক্তি দ্বন্দ্বের জটিল ভূরাজনৈতিক সমীকরণের পুরো গল্প। দেখুন, আমরা সবাই জানি যে আমেরিকা দীর্ঘদিন ধরেই চীনকে প্রতিরোধ করতে চাইছে। অবশ্য চীনকে যে প্রতিরোধ করতে হবে, আমেরিকা সেটা মোটামুটি 2007-8 সাল নাগাদ গিয়ে বুঝতে পারে। কারণ 2001 সালে 9/11 হামলার পর আমেরিকা আফগানিস্তানকে আক্রমণ করে, তারপরে 2003 সালে ইরাকে প্রবেশ করে। আফগানিস্তান এবং ইরাকের অকারণ যুদ্ধে কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করার পরে 2007-8 সাল নাগাদ আমেরিকা চরম আর্থিক সংকটে পড়ে। আর সেই সময় চীন খুব দ্রুত গতিতে বৈশ্বিক নেতৃত্বে উঠে আসতে শুরু করে। কারণ দীর্ঘ সময় ধরে চীন চুপচাপ তার অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলছিল। এরপরে 2010-11 সালে আমেরিকায় ইউরোজোন ক্রাইসিস এলে চীন সেই সুযোগকে কাজে লাগিয়েও গ্লোবাল লিডারশিপ হিসাবে উঠে আসতে শুরু করে। আর এই আত্মবিশ্বাসে ভর করে 2014-15 সালে চীন তার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে হাতে নেয়, যার মাধ্যমে চীন গ্লোবাল লেভেলে যোগাযোগ, অর্থনৈতিক এবং সামরিক কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে চাইছিল। আর তাই 2014-15 সাল নাগাদই আমেরিকা স্পষ্টভাবে বুঝে যায় যে গ্লোবাল লেভেলে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। ফলত আমেরিকা চীনকে মোকাবেলার নানান কৌশল খুঁজতে থাকে। এই সময় আমেরিকার থিঙ্ক ট্যাঙ্করা বুঝতে পারে যে চীন কোনো রকম অশান্তি বা যুদ্ধে জড়াতে চায় না, বরং সে চুপচাপ নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অর্জন করতে চায়। এই প্রেক্ষাপটে 2015 থেকে 2020 সালের মধ্যে আমেরিকা উপলব্ধি করে যদি চীনকে মোকাবেলা করতে হয়, তবে চীনের চারপাশের প্রতিবেশী দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ে আনতে হবে এবং চীনকে যে কোনোভাবে অস্থিতিশীল করে ফেলতে হবে। আর এখানেই আমেরিকা লক্ষ্য করে চীনের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশই হলো ভারত। আর তাই 2015 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকা ক্রমাগত চেষ্টা করে ভারতকে এমন জায়গায় নিয়ে যেতে যাতে ভারত সরাসরি চীনের মোকাবেলা করতে পারে। এজন্য নানা সামরিক চুক্তি, ইন্দো প্যাসিফিকে ভারতের ভূমিকা বাড়ানো, সব দিকেই তারা উদ্যোগ নিয়েছিল। আসল লক্ষ্য ছিল ভারতের ভূখণ্ডকে কাজে লাগিয়ে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে অভিযান চালানো। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা বুঝতে পারে ভারত এই সুযোগের সদ্ব্যবহার করলেও নিজের মাটিকে কখনোই অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। অবশ্যই শিক্ষাটা ভারত ইতিহাস থেকে নিয়েছে, কারণ 1950-এর দশকে চীন যখন তিব্বত দখল করলো, সেই সময় ভারত আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA-কে ভারতের মাটি ব্যবহার করে চীনের বিরুদ্ধে
তিব্বতে অভিযান চালানোর অনুমতি দিয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন। আর তার ফল ভুগতে হয়েছিল ভারতকে 1962-র যুদ্ধে। আমেরিকা তখন ভারতকে সাহায্য করার বদলে সরে গিয়ে ইউটার্ন নিয়েছিল। আর তাই সেদিন থেকেই ভারত ঐতিহাসিকভাবে প্রতিজ্ঞা করেছিল যে আর কখনো কোনো দিন অন্য কোনো দেশকে ভারতের মাটি ব্যবহার করতে দেবে না। তাই 2022 সাল নাগাদ আমেরিকা যখন স্পষ্টভাবে বুঝে গেল যে ভারত কোনোভাবেই তার মাটিকে অ্যান্টি চায়না অপারেশনের জন্য ব্যবহার করতে দেবে না, তখন 2023 সালে গিয়ে আমেরিকা তাদের আসল রূপ দেখাতে শুরু করলো। আর তাই ভারতকে টাইট দিতে প্রথম টার্গেট করা হলো ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশে গিয়ে আমেরিকা প্রথমেই শেখ হাসিনা সরকারকে বলে, আপনারা আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিন, আমরা সেখানে সামরিক ঘাঁটি তৈরি করতে চাই যেখান থেকে সরাসরি আমরা অ্যান্টি চায়না অপারেশন চালাতে পারি। কিন্তু শেখ হাসিনা সেটা প্রত্যাখ্যান করেন, আমরা সবাই জানি। আর তাই ক্রোধী আমেরিকা তার শোধ নিতে সিআইএর সহায়তায় জর্জ সোরসের টাকা ঢুকিয়ে আমেরিকান ডিপ স্টেটের একজন প্রোডাক্ট মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেয়। আপনারা জানেন, প্রথমে ছাত্র আন্দোলন তৈরি করা হয় এবং শেষে সহিংস ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটানো হয়। 2022-23 থেকে আমেরিকা বাংলাদেশে এই ষড়যন্ত্র শুরু করেছিল আর 2024 সালে গিয়ে সেটা কার্যকর হয়। আর বাংলাদেশ থেকে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এই ছাত্র আন্দোলনের অভিজ্ঞতাকে অর্জন করে। তারা বুঝতে পারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যুব সমাজকে সংযুক্ত করে এবং যুব সমাজ ও সোশ্যাল মিডিয়ার সমন্বয়ে যে কোনো ছোট দেশের রেজিম চেঞ্জ ঘটানো সম্ভব। আর এই ককটেল ফর্মুলা আমেরিকা পরবর্তীতে নেপালের ক্ষেত্রে ব্যবহার করে। প্রসঙ্গত 2015 সালে রাজতন্ত্রকে সরিয়ে নেপাল যখন গণতন্ত্রে এলো, তখন দুর্ভাগ্যজনকভাবে সেই গণতন্ত্র এমন ছিল যে দেশটির প্রতিটি রাজনৈতিক দল, সেটা বামপন্থী হোক বা মধ্যপন্থী কিংবা দক্ষিণপন্থী, সবাই ভেতরে ভেতরে 3 ভাগে বিভক্ত হয়ে পড়ল। প্রতিটা দলের একাংশ ছিল প্রো ইন্ডিয়া, একাংশ ছিল প্রো চায়না, আর একাংশ ছিল প্রো ইউএসএ। কোনো একটা শক্তি বা দেশের একচেটিয়া প্রভাব কোনো দলেই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেনি। এর খেসারত ছিল গুরুতর। 2015 থেকে 2015 সাল পর্যন্ত নেপালে 14 বার ক্ষমতার পরিবর্তন হয়েছে। ফলে 14-15 বছর ধরে গোটা নেপাল রাজনৈতিকভাবে অস্থিতিশীল থেকেছে। আর সেই সুযোগে গোটা নেপাল জুড়ে রাজনীতিবিদদের স্বজন পোষণ আর দুর্নীতি একেবারে চরমে উঠে গেছে। এই পরিস্থিতিতে চীন টাকা ঢেলে নেপালে আমেরিকার প্রভাব ঠেকাতে চাইতো, আমেরিকাও আবার পাল্টা টাকা ঢেলে চীনের প্রভাবকে রুখতে চাইতো। ফলে নেপালে চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার নিয়েছিল। আমেরিকার কৌশল ছিল নেপালের রাজনৈতিক নেতাদের সন্তানদের আমেরিকা বা ইউরোপে নিয়ে গিয়ে বসবাস এবং পড়াশোনার সুযোগ দেওয়া, বিলাসবহুল জীবনযাত্রাকে উপহার দেওয়া। অন্যদিকে চীন ভিন্ন পথে তার খেলাটা খেলছিল, অগাধ টাকা ঢেলে নেপালের পরিকাঠামো প্রকল্পগুলোকে হাইজ্যাক করছিল। ফলে রাজনৈতিক নেতাগুলো চীনের কাছ থেকে ঘুষের টাকা পাচ্ছিল, বদলে চীনকে রাস্তা, ব্রিজ এবং পরিকাঠামো তৈরির বরাত দিয়ে দিচ্ছিল। অন্যদিকে ভারত চুপচাপ নেপালকে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রে ফিরিয়ে আনার জন্য গ্রাউন্ড লেভেলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল। এর ফলে 2015 থেকে 2020-র মধ্যে নেপালে এক ধরনের ককটেল পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। ফলে 2020-21 সাল নাগাদ নেপালের জনগণ গণতন্ত্রে আস্থা হারাতে শুরু করে। তারা বিরক্ত, ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ে। তাদের মনে হতে শুরু করলো যে গণতন্ত্র তাদের কাছে কোনো সমাধান নয়। আর এখান থেকেই নতুন একটা সমস্যা শুরু হলো। আমেরিকা বুঝতে পারলো যদি নেপালের মানুষ গণতন্ত্রে আস্থা হারিয়ে ফেলে তাহলে সেটা চীনের পক্ষে চলে যাবে। কারণ চীন নেপালে গণতন্ত্র চায় না, বরং স্বৈরাচারী শাসন চায়। যেমন মায়ানমারের চীন স্বৈরাচারী শাসনকে সমর্থন করে মায়ানমারকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। আমেরিকার আশঙ্কা ছিল নেপাল যেন দ্বিতীয় মায়ানমার না হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে আমেরিকা 2020-21 সালে ফোর্ড ফাউন্ডেশনের সেই পুরনো মডেলকে ব্যবহার শুরু করে। ফোর্ড ফাউন্ডেশনের মডেল হলো এমন একটা পলিটিক্যাল মডেল যেখানে তারা এক নেতাকে গড়ে তোলে, মানুষকে নতুন আশার আলো দেখায়। নেপালের ক্ষেত্রে আমেরিকা বেছে নিয়েছিল কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে।
ফোর্ড ফাউন্ডেশনের কৌশল হিসাবে বালেন শাহকে যুব প্রজন্মের বিকল্প নেতা হিসাবে এমনভাবে উপস্থাপন করা শুরু হয় যেন তিনি নেপালের সব সমস্যার সমাধান করে দিতে পারবেন। আর এই বার্তাটাকে নেপালের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয়। নেপালের সোশ্যাল মিডিয়াতে এই কাজে আমেরিকা $1 মিলিয়ন খরচ করতে শুরু করে। ফলে আমেরিকান অর্থ আর প্রচারের জোরে বালেন শাহ ভোটে জিতে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচিত হন এবং সত্যি কথা বলতে কি, মেয়র হওয়ার পর তিনি বাস্তবেও ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে শুরু করেন। আপনি আজ যদি কাঠমান্ডুতে যান, দেখবেন শহর একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। শহরটা অনেকটা সাজানো গোছানো, মিউনিসিপ্যাল সার্ভিস খুবই কার্যকর। আর সত্যি বলতে মানুষও খুব খুশি এই কারণে যে বালেন শাহ এমন কাজ করে দেখিয়েছে যে এতদিনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর কোনো নেতা করতে পারেনি। কিন্তু এর আড়ালে আমেরিকার খেলাটা বোঝা জরুরি। এখানে বালেন শাহকে এমনভাবে প্রজেক্ট করা হচ্ছিল যে তিনি এমন একজন ব্যক্তি যার কাছে নেপালের সব সমস্যার সমাধান রয়েছে। কাঠমান্ডুর গ্রাউন্ড লেভেলে কাজের উদাহরণ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারের মাধ্যমে এই ন্যারেটিভটাকে মানুষের মনে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছিল যে এই মানুষটা একেবারে সাধারণ মানুষের প্রতিনিধি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, অথচ দেশের উন্নতির জন্য কাজ করছে। কিন্তু সমস্যাটা হলো এটা ছিল কেবল একটা মিউনিসিপ্যাল লেভেলের এক্সপেরিমেন্ট। জাতীয় স্তরে মানুষের হতাশা তখনও আগের মতোই রয়ে গেছিল। আর সেই প্রেক্ষাপটে দেখা গেল যে গত 2-3 বছরে কাঠমান্ডুর মেয়রের সঙ্গে কেন্দ্রীয় সরকারে, সেটা প্রচণ্ডেরই হোক বা কেপি শর্মা ওলিরই হোক বা অন্য কেউ, নিয়মিত দ্বন্দ্ব তৈরি হতে শুরু হচ্ছিল। আর এই দ্বন্দ্বের কথা আমেরিকার মদতপুষ্ট সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো এমনভাবে প্রচার করছিল যেন বালেন শাহ কাঠমান্ডুর মতো গোটা নেপালকে পরিবর্তন করে দিতে চায়, কিন্তু কমিউনিস্ট কেপি ওলি সরকার সেটা করতে দিচ্ছে না। এভাবে ধীরে ধীরে আমেরিকা তার গোটা সাপোর্ট সিস্টেমটাকে বালেন শাহের পেছনে ঢেলে দেয়। ফলে বালেন শাহ নেপালের যুব সমাজের কাছে ডেমোক্রেটিক হোপ বা গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। আর এই গোটা প্রক্রিয়ায় ভারত একেবারে সাইড লাইনে বসেছিল, কারণ নেপালের সরকার ছিল চীনের নিয়ন্ত্রিত কমিউনিস্ট সরকার, আর ভারত চাইছিল নেপালের ওপর থেকে চীনের নিয়ন্ত্রণ শেষ হয়ে যাক, মানে নেপালের কমিউনিস্ট সরকারের পতন ঘটুক। আর একবার কমিউনিস্ট সরকার পড়ে গেলে তারপরে ভারত তার খেলাটা নতুন করে শুরু করবে। অন্যদিকে চীন ভীষণ উদ্বিগ্ন ছিল, কারণ চীনের স্বার্থ ছিল বিদ্যমান কমিউনিস্ট সরকারকে টিকিয়ে রাখা। এই সরকার দুর্নীতিগ্রস্ত হলেও চীনের কাজ চলে যাচ্ছিল, কিন্তু যদি আমেরিকা সমর্থিত নতুন কোনো নেতা উঠে আসে তবে চীনের পক্ষে নেপালের নিয়ন্ত্রণ ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। আর অন্যদিকে নেপালে সবার চোখের আড়ালে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে শুরু করলো, সেটা হলো রাজতন্ত্রের পুনরুজ্জীবন। রাজা জ্ঞানেন্দ্র শাহ দেখলেন যে জনগণ নেপালের রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা হারাচ্ছে এবং একটা বিকল্প খুঁজছে, আর তাই সেই ফাঁকটাকে ব্যবহার করতে তিনি ভারতের শরণাপন্ন হলেন। গত 1.5 বছরে তাকে ভারতের সঙ্গে বারবার যোগাযোগ করতে দেখা গেছে। কখনো মোহন ভাগবতের সঙ্গে বৈঠক, কখনো যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ। আর তাই ভারতের সমর্থনে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রের প্রচেষ্টায় নেপালের রাজতন্ত্রের পক্ষে হাওয়া উঠতে শুরু করলো। রাজতন্ত্র আবার হিন্দু পরিচয়কে সামনে নিয়ে এলো। বলা শুরু হলো, আপনারা তো হিন্দু, আপনাদের একটা প্রাচীন পরিচয় আছে, অথচ এই কমিউনিস্ট সরকার সেই হিন্দুত্বটাকেই নষ্ট করে ফেলছে, আপনাদের সেই পরিচয় কেড়ে নিচ্ছে, আপনাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করছে। আর তাই সেই আইডেন্টিটিকে যদি কেউ পুনরুজ্জীবিত করতে পারে তবে সেটা কেবলই রাজতন্ত্রই পারে, হিন্দু রাজশাহীই পারে। ফলস্বরূপ গত কয়েক মাস ধরে নেপালে এক ত্রিমুখী লড়াই শুরু হয়েছিল। একদিকে চীন সমর্থিত বিদ্যমান কমিউনিস্ট সরকার, অন্যদিকে ভারত সমর্থিত রাজতন্ত্র ও রাজা জ্ঞানেন্দ্র শাহ, আর তৃতীয়ত আমেরিকা সমর্থিত নতুন বিকল্পমুখ বালেন শাহ। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আমেরিকা তার পুরো ফোকাস বালেন শাহের ওপরে লাগিয়ে ফেলেইছিল, তাই তাদের এখন দরকার ছিল একটা টিপিং পয়েন্টের। আর সেই টিপিং পয়েন্টটা এলো যখন নেপাল সরকার নেপাল থেকে সোশ্যাল মিডিয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করলো। যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দিল নেপাল সরকার, আমেরিকা একেবারে আক্রমণাত্মকভাবে আবারও বাংলাদেশে ব্যবহৃত সেই ফর্মুলাটাকে নেপালে ওপেন করে দিল। ব্যাপক হারে
তরুণ প্রজন্মকে সংগঠিত করা শুরু হলো, ছাত্রদের রাস্তায় নামানো হলো। বাংলাদেশে যেমন ছাত্র আন্দোলন, নেপালে তেমন শুরু হলো জেন জি প্রোটেস্ট। আর এই জেন জি আন্দোলনের পাশে এসে কে দাঁড়ালো বালেন শাহ। বালেন শাহ স্পষ্ট করে বললেন, আমরা নেপালের যুবকদের সঙ্গে আছি। তিনি গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন। আর আমেরিকা আনুষ্ঠানিকভাবে কাকে সমর্থন করলো? বালেন শাহকে সমর্থন করলো প্রকাশ্যে। আর তার ফল যা হলো সেটা চোখের সামনে আমরা দেখতেই পেলাম। নেপালে ব্যাপক হিংসা শুরু হলো, নেতা মন্ত্রীদের বাড়িঘর পোড়ানো হলো, পার্লামেন্ট সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেওয়া হলো। দেশ জুড়ে অরাজক অবস্থা তৈরি হলো। আর তার প্রত্যক্ষ ফল হিসাবে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালালো। ফলে নেপালে চীনের যে রাজনৈতিক ঘাঁটি ছিল সেটা ভেঙে পড়লো। মুহূর্তের মধ্যে নেপাল সম্পূর্ণভাবে চীনের নিয়ন্ত্রণের বাইরে চলে এলো। আশা করি এই অবধি নেপালের পুরো গল্পটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? বালেন শাহ কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? হতেও পারেন, তবে মনে হয় না হবেন। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেমন ইউনূসকে উড়িয়ে আনা হয়েছিল, নেপালের ক্ষেত্রেও আমেরিকা তার হাতের পুতুল হবে এমন কাউকেই পছন্দ করবে। সেই ফর্মুলা অনুযায়ী বালেন শাহের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিতান্তই কম। তবে নেপালের নতুন প্রধানমন্ত্রী যে বা যিনি হন, তিনিও যদি মোহাম্মদ ইউনূসের মতো কেবল একটা অস্থায়ী কেয়ারটেকার চরিত্রে পরিণত হন, তবে এটা নেপালে চীনের জন্য একেবারে গেম ওভার হয়ে যাবে। আগামী কয়েক দশকে নেপালে চীনের মদতপুষ্ট কমিউনিস্ট পার্টির ফিরে আসার সম্ভাবনা আর থাকবে না। আশা করি এই পুরো খেলাটা আপনারা বুঝতে পারলেন। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হলো, এই অবস্থায় ভারতের করণীয় কি, বা ভারত এখন ঠিক কোন গেম প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে? দেখুন, ভারত এখনো পর্যন্ত নেপালের রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রে প্রত্যাবর্তনের ওপরেই আস্থা রেখেছে। প্রথমত, নেপাল সেই প্রাচীনকাল থেকেই একটা সনাতন ধর্মের দেশ। আমাদের শুধু নেপালের জনগণকে বোঝাতে হবে যে দেশের সরকার আজ আছে কাল নেই, কিন্তু আপনাদের সনাতনী পরিচয় হাজার বছর ধরে ছিল, এখনও অটুট রয়েছে, ভবিষ্যতেও অটুট থাকবে। এই প্রচারটাই এখন ভারতের হাতের তুরুপের তাস। কারণ ধর্মের আবেগটা যতটা কার্যকর, অন্য আবেগ তার কাছে একেবারে শিশু। দ্বিতীয়ত, রাজা জ্ঞানেন্দ্র শাহ বুঝেছেন যে তাকে যুব সমাজের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি যদি যুব নেতাদের সঙ্গে সংযোগ গড়ে তুলে একটা দীর্ঘমেয়াদী ভীষণ দেখাতে পারেন, তবে জনগণের যে নস্টালজি আছে, রাজতন্ত্রের প্রতি আস্থা, হিন্দু পরিচয় এবং একটা স্থিতিশীল রাষ্ট্রের স্মৃতি, সেটা আবারও জেগে উঠবে। তবে এটা বললে ভুল হবে যে রাজতন্ত্রের আমলে কোনো সমস্যা ছিল না। রাজতন্ত্রেও নেপালে অনেক সমস্যা ছিল, কিন্তু নেপালে স্থিতিশীলতা ছিল, নেপালের স্বাধীনতা ছিল। আর তাই শেষ পর্যন্ত নেপালের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিদেশি শক্তির হাতে পুতুল হয়ে থাকবে, নাকি নিজেদের ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি এবং স্বাধীনতার পথে একটা নতুন অধ্যায় রচনা করবে। দেশটা নেপালিদের, তাই সিদ্ধান্তটাও নেপালিদেরকেই নিতে হবে। কারণ আমরা ভারতীয়রা সর্বদাই নেপালের স্বাধীনতার পক্ষে, নেপালের উন্নতি আর রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে। তো এই হলো পুরো গল্প। আপনাদের নিশ্চয়ই বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় নেপালে যেমন চীনের নিয়ন্ত্রণ শেষ হয়েছে, আমেরিকার নিয়ন্ত্রণও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং নিকট ভবিষ্যতে নেপাল কি পুনরায় রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রে প্রত্যাবর্তন করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।